দত্ত একটা ফুলকুমারকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে এক ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। আবদ্ধ করে রাখার পরে তাকে বলে দিয়েছে যে খবরদার ওই জানালার কাছে যেও না। ওই জানালার কাছে গেলেই কিন্তু জানালার পাশেই যে বিশাল বড় বড় বাঘ, সিংহ, ভালুক, সাপ, বেজি, বিড়াল, হিংস্র কুকুর, শেয়াল ইত্যাদি তোমার জন্য কিন্তু ওত পেতে বসে আছে। তুমি জানালার কাছে গেলেই তোমাকে কিন্তু গপ করে পেরে ধরবে। আসলে এটি মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল ওই জানালার পরেই জানালা দিয়ে তাকালে সবুজের সমারোহে অপার সম্ভাবনাময় একটি সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার অপার প্রকৃতি তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে ওইটা দেখে আর বন্দি ঘরে তাকে কেউ বন্দি করে রাখতে পারতো না। তার ভিতরে একটা স্বাধীনতার মানসিকতা জন্ম নিত। সে হয়তো জানালা ভেঙে সেই সবুজের দিকে, সবুজের ডাকে সে চলে যেত, স্বাধীনতার পথে সে চলে যেত। যার কারণে ডাইনি বুড়ি তাকে ভুলিয়ে ভালিয়ে ওই জানালার কাছে তাকে যেতে বারবার নিষেধ করত যে খবরদার ওখানে যেও না, মারাত্মক রকমের বিপদ আছে। কিন্তু আমরা যখন চোখ খুললো, চক্ষু মেলে দেখলাম যে আমাদের যাদেরকে আমাদের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে, মূলত তারা আমাদের ভিতরে ভিতরে আমাদের রক্ত মাংস সব কিছু চুষে খেয়ে শুধুমাত্র আমাদের হাড়টুকু রেখে দিয়েছে। কোনো মতে আমরা এখন বেঁচে আছি, তরতর করে কাঁপতে কাঁপতে কোনো কিছু ভর দিয়ে আমরা এখন দাঁড়ানোর চেষ্টা করছি। ঠিক এই যখন অবস্থা, তখন বাংলাদেশের মানুষ তার সম্ভাব্য শত্রু চিনতে পেরেছে। তারা এটুকু বুঝতে পেরেছে যে এই বাংলাদেশের চারপাশে কারা কারা বাস করে, কার কাছ থেকে বাংলাদেশ ভবিষ্যতে যতটুকু অতীতে ক্ষতির সম্মুখীন হয়েছে, ভবিষ্যতে কার কাছ থেকে বড় ধরনের হুমকি আসতে পারে, কে বাংলাদেশের উপরে হামলা করতে পারে, কে বাংলাদেশের উপরে মিসাইল ছুড়তে পারে, কে বাংলাদেশের চারপাশ দিয়ে তার কাটার বেড়া দিয়ে প্রতিদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে, কে আমাদের ট্রানজিট নিয়েছে, ট্রান্সশিপমেন্ট নিয়েছে, আমাদের বন্দর নিয়েছে, আকাশ নিয়েছে, সবকিছু নিয়েছে। বিনিময়ে তারা আমাদের এক ফোঁটা পানি দেয় নাই। পানির অভাবে বাংলাদেশকে শুকিয়ে মারছে, বাংলাদেশকে কখনো নদী বানিয়ে দিয়ে ভাসিয়ে মারছে, ইত্যাদি ইত্যাদি। এইটুকু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। আর যখন এটি বুঝতে পেরেছে, তখন তারা তাদের অন্তর চলে যাচ্ছে সেই রেজিমের দিকে যে তাহলে আমাদের কি শেখানো হয়েছিল, আমাদের ওই ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে কেন আমাদেরকে বলা হয়েছিল যে সুরঞ্জনা ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। এটি বুঝতে পেরেছে একটি জাতির জন্য এই যে তার আত্মচৈতন্য ফিরে আসা, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। গতকাল 20শে জুন বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। আপনারা এটি অনেকেই জানেন কিনা জানি না, হয়তো অনেকেই জানেন, আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেবার জন্য বলছি। একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে। এই ঘটনা বাংলাদেশের জন্য যে কত বড় সুসংবাদ এবং কত বড় নেয়ামত হতে পারে এটি কল্পনা করা যায় না। আমি কি ঘটেছে সেটা সংক্ষেপে শুধু একটি কথা বলে শেষ করে দেব। তার আগে এই পর্যন্ত আসতে কেন আমাদের এত দেরি হলো, এই সুসংবাদটা পেতে কেন আমাদের এত দেরি হলো? আমরা তো আরো আগে এই সুসংবাদটা পেতে পারতাম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই আমরা এই সুসংবাদ পেতে পারতাম, কিন্তু আমাদেরকে 10 মাস অপেক্ষা করতে হয়েছে। 10 মাস অনেক ছোট সময় নয়। একটা জাতির জন্য 10 মাস অনেক বড় সময়। যখন সেই জাতির 16টা বছর, 17.5-17টা বছর হেলায় ফেলায় নষ্ট হয়ে যায় এবং সেই জাতির জীবন থেকে এরকম একটা দীর্ঘ সময় কেড়ে নেওয়া হয়। কেড়ে নেবার পরে, মুক্তি পাবার পরে এই 10 মাস সময় অনেক লম্বা সময়। এখানে বিপত্তিটা বাঁধিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব ছিলেন জসিমউদ্দিন। এই জসিমউদ্দিনের বিরুদ্ধে হাজারো রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে। তাকে সেখান থেকে সরানো হচ্ছিল না, তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছিল। এবং এই জসিমউদ্দিন তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পরেও তিনি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের, ছাত্রলীগের নেতাদের, তারপরে আওয়ামী লীগের নেতার সন্তানদের, ভাই বোনদের, আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন জায়গায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় তিনি পদায়িত করেছেন, চাকরি দিয়েছেন এবং তাদেরকে প্রমোশন দিয়ে তিনি উপরে তুলেছেন এই জসিমউদ্দিন। অবশেষে এই জসিমউদ্দিন বিদায় নেবার পরেই বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব যিনি হয়েছেন রুহুল আমিন সিদ্দিকী,
তিনি আসার পরেই এই কাজটি চালু হয়েছে এবং তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছেন। কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা জানেন, গত 19 তারিখে চীনের কুনমিং শহরে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবার পরেই ইন্ডিয়ার মাথা একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, পাগলা কুত্তার মতো হয়ে গেছে। তারা এখন এদিক ওদিকে উন্মত্ত ষাঁড়ের মতো ছুটে বেড়াচ্ছে যে হায় হায় কি হলো, কি হলো, কি হয়ে গেল, কি ঘটে গেল। পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এক হয়ে গেল, আমাদের হাতের মুষ্টি থেকে তারা বেরিয়ে গেল। তাদের ইচ্ছা ছিল যে তারা যাচ্ছে তাই ভাবে বাংলাদেশকে ভোগ করবে, এরকম একটি ইচ্ছা তাদের ছিল যে কোনো কথা বলতে পারবে না, যা বলবো তোমাদের সামনে কোনো পথ খোলা নেই, আমরা যা বলবো, আমরা তোমাদের প্রভু, তোমাদেরকে যে পথ দেখিয়ে দেবো সেই পথে তোমরা হাঁটবা। কিন্তু সে ঘুরে বালি, চীন এই সুযোগটা গ্রহণ করেছে। চীন ডাক দিয়েছে বাংলাদেশকে, চীন ডাক দিয়েছে পাকিস্তানকে যে আসো, বসো, আমার সাথে যৌথ চুক্তি করো, জয়েন্ট ভেঞ্চারে চলো, আমরা এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এই অঞ্চলের মানুষের জননিরাপত্তা রক্ষা করার জন্য আমরা এই তিন শক্তি একত্রিত হওয়া ছাড়া এই অঞ্চলে কখনো শান্তি ফিরে আসবে না। কারণ ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল হবার জন্য সে দৌড় শুরু করেছে এবং ইসরায়েলের কাছ থেকে সে সমস্ত প্রশিক্ষণ নিয়ে কিভাবে মুসলমানদেরকে কুপানো যায় সে এই তাল শুরু করেছে। সুতরাং এইটি তাকে হতে দেয়া যাবে না। আসো, আমার সাথে বসো, আমি যে ফর্মুলা তোমাদেরকে দেই সেই ফর্মুলাগুলো তোমরা গ্রহণ করো এবং সেইভাবে চলো। এবং তারা সেখানে সম্মত হয়েছে। তিন নেতা, আমি যে ছবি দিয়ে দিচ্ছি দেখুন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পররাষ্ট্র সচিব এবং চীনের পররাষ্ট্র সচিব তারা একত্রিত হয়ে বজ্রদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই অঞ্চলে এই তিন দেশ যখনই একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে যাবে তখনই তারা পরস্পরের পাশে এসে দাঁড়াবে। ভারত কি এটা মেনে নিতে পারে? মাথা ঠিক থাকে? বাংলাদেশকে যাচ্ছে তাই করতে চেয়েছিল। সেই বাংলাদেশ চীনের মতো এরকম একটা পরাশক্তির পাশে গিয়ে দাঁড়ালো, পাকিস্তানের মতো এরকম একটি পারমাণবিক অস্ত্রধর দেশের কাছে গিয়ে দাঁড়ালো। এই তিন দেশ যদি এক হয়ে যায়, এরা যদি যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে যদি কার্যক্রম শুরু করে দেয়, তাহলে তো বাংলাদেশকে আর ঠেকানো যাবে না। এমনি বাংলাদেশে এখন যে পরিমাণ অ্যান্টি ইন্ডিয়ান ভয়েস রেইজ হয়েছে, এইখানে তো বাংলাদেশকে আর কোনো মতো অবস্থায় হাতের মুঠোয় ধরে রাখা যাবে না, ঠেকানো যাবে না। সুতরাং তারা পাগল হয়ে গেছে। আমরাও বলি সবে মাত্র শুরু। তোমরা যা করেছো তোমাদের পাপের প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে। তোমরা এদেশের জনগণের সরলতার সুযোগ নিয়ে, তোমরা এদেশের জনগণের বুকের উপরে লাথি মেরে তোমরা একটি দলকে যেভাবে আঁকড়ে ধরেছিলে সেই দল তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই পচা মাল তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই পচা মাল নিয়েই তোমরা থাকো। আমরা আমাদের জনগণকে নিয়ে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করে নেব। চীন সাধুবাদ, পাকিস্তান সাধুবাদ, এরা আমাদের হাত ধরে উপরের দিকে তুলতে চাচ্ছে। আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য, আঞ্চলিক অখণ্ডতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব।